নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। একদিকে যখন অভ্যন্তরীণ রাজনৈতিক বিশৃঙ্খলা, চরম অর্থনৈতিক দেউলিয়াপনা এবং গৃহযুদ্ধের আশঙ্কায় সম্পূর্ণ ভেঙে পড়ছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, ঠিক সেই মুহূর্তে ভারতের পশ্চিম সীমান্তে এক অত্যন্ত মারাত্মক ষড়যন্ত্রের জালবোনা শুরু হয়েছে। নিজেদের ঘরের আগুন থেকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ঘোরাতে এবং নিজেদের দেশের মানুষের ক্ষোভ প্রশমিত করতে এবার ভারতের গুজরাট সীমান্তের কাছে অত্যন্ত সংবেদনশীল স্যার ক্রিক অঞ্চলে নতুন সামরিক কৌশল গ্রহণ করেছে ইসলামাবাদ। তবে পাকিস্তান একা নয়, এই পুরো চক্রান্তের নেপথ্যে সরাসরি মদত যোগাচ্ছে বিশ্ব রাজনীতিতে ভারতের দুটি অন্যতম প্রতিদ্বন্দ্বী শক্তি, চায়না এবং টার্কি। জিওপলিটিক্সে আবেগ বা অলিক কল্পনার কোনো স্থান নেই, যা থাকে তা হল নিটোল এবং কঠোর বাস্তব। আর সেই বাস্তবটি হলো বালুচিস্তান যখন নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে এবং পাক অধিকৃত কাশ্মীরে বিদ্রোহ তুঙ্গে উঠেছে, ঠিক তখনই ভারত সীমান্তের কাছে তুর্কি ড্রোন, চীনা ওয়ারক্রাফট এবং বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করে সীমান্ত উত্তপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। আজকের এই বিশেষ পর্বে আমরা অত্যন্ত সহজ ও সরল ভাষায় বিশ্লেষণ করব এই পুরো সামরিক তৎপরতার নেপথ্য কারণ, ভারতের ন্যাশনাল সিকিউরিটির ওপর এর প্রভাব এবং নয়াদিল্লির সম্ভাব্য কড়া পদক্ষেপের গল্প। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই একটি বিশ্লেষণ আপনাকে ভারতের পশ্চিম সীমান্তের বর্তমান বাস্তব পরিস্থিতি পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে। বন্ধুরা, সরাসরি নজর রাখা যাক আজকের সবচেয়ে বড় খবরের দিকে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক ডিফেন্স ইন্টেলিজেন্স সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভারতের গুজরাট সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তান তাদের সামরিক উপস্থিতি নজিরবিহীনভাবে বাড়িয়ে তুলেছে। পাকিস্তান নৌসেনা এবং তাদের এলিট বিশেষ বাহিনী এসএসজি কমান্ডো যৌথভাবে এই অঞ্চলে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রস্তুতি শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন আভিয়ল। খবরের প্রকাশ, স্যার ক্রিক অঞ্চলের অত্যন্ত দুর্গম এবং জলপথে চলাচলের জন্য চায়না পাকিস্তানকে সরবরাহ করেছে অত্যাধুনিক মিলিটারি হাভারক্রাফট এবং বিশেষ মাইন হামলার উপযোগী দ্রুতগামী বোট। শুধু তাই নয়, ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নজরদারি এবং পিন পয়েন্ট হামলার লক্ষ্যে টার্কি পাকিস্তানকে সরবরাহ করেছে একাধিক আধুনিক ড্রোন প্রযুক্তি। ইতিমধ্যে সীমান্তের অত্যন্ত কাছাকাছি পাকিস্তানের তরফ থেকে অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম এবং রকেট ফোর্সেস সক্রিয় করে তোলা হয়েছে। ভারতীয় সীমান্ত সংলগ্ন অঞ্চলে এই ধরনের ভারী অস্ত্র এবং বিশেষ কমান্ডো বাহিনীর উপস্থিতি স্বাভাবিকভাবেই ভারতের ডিফেন্স সিস্টেম এবং ইন্টেলিজেন্স এজেন্সির নজরদারিতে চলে এসেছে। সংবাদের এই অংশটি শোনার পর স্বাভাবিকভাবেই কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, যা প্রতিটি সচেতন ভারতবাসীর জানা প্রয়োজন। প্রথমত, যে পাকিস্তান আজ চরম সংকটে ভুগছে, যেখানে সাধারণ মানুষ রুটি এবং বিদ্যুতের জন্য হাহাকার করছে, সেই দেশ হঠাৎ করে ভারতের সাথে নতুন সীমান্ত সংঘাত তৈরি করতে চাইছে কেন? দ্বিতীয়ত, 11ই আগস্ট বেলুচিস্তান তাদের স্বাধীনতা দিবস হিসেবে পালনের যে ঘোষণা দিয়েছে এবং পাক অধিকৃত কাশ্মীরে যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এই সীমান্ত উত্তেজনার সাথে কি তার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে? তৃতীয়ত, চীনের তৈরি হাভারক্রাফট এবং তুরস্কের অত্যাধুনিক ড্রোন সিস্টেম ব্যবহার করে স্যার ক্রিকের মতো একটি লবণাক্ত জলাভূমিতে পাকিস্তান ঠিক কী ধরনের সামরিক অ্যাডভেঞ্চার করার পরিকল্পনা করছে? এবং চতুর্থত, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো যখন সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে লুকিয়ে থাকা 31 জন চিহ্নিত সন্ত্রাসবাদীকে সফলভাবে নির্মূল করেছে, তখন এই সামরিক উস্কানির জবাবে ভারতের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে চলেছে? এই সমস্ত জটিল এবং সংবেদনশীল প্রশ্নের উত্তর আজ আমরা অত্যন্ত সহজভাবে বুঝব এবং বিশ্লেষণের উপর গুরুত্ব দেব। আসুন এবার আমরা গভীরে গিয়ে এই স্যার ক্রিক বিষয়টি কী এবং সেখানে ঠিক কী ঘটছে তা বুঝে নিই। জিওপলিটিক্স এবং জিওগ্রাফিক্যাল দিক থেকে স্যার ক্রিক হল ভারত ও পাকিস্তানের সীমান্তের একটি অত্যন্ত কৌশলগত পয়েন্ট। ভারতের গুজরাট এবং পাকিস্তানের সিন্ধ প্রদেশের মাঝে অবস্থিত প্রায় 96 কিলোমিটার দীর্ঘ একটি জোয়ার ভাটা নির্ভর দলদলি বা কাদাটে জলপথ হল এই স্যার ক্রিক। এই অঞ্চলটি সরাসরি গিয়ে মিশেছে আরব সাগরে। ভৌগোলিক গঠনের কারণে এই জায়গাটি সাধারণত পদাতিক বাহিনী চলাচলের জন্য অত্যন্ত দুর্গম। এখন প্রশ্ন হচ্ছে, এই জলপথ নিয়ে বিতর্ক কোথায়? পাকিস্তান 1914 সালের একটি পুরনো বোম্বে সরকার এবং সিন্ধ সরকারের মধ্যবর্তী চুক্তির দোহাই দিয়ে
দাবি করে যে পুরো সার্কিট নাকি তাদের ভূখণ্ডের অংশ। কিন্তু ভারতের পরিষ্কার এবং আন্তর্জাতিক আইনসম্মত অবস্থান হলো আন্তর্জাতিক জলপথ আইন বা থালওয়েগ প্রিন্সিপাল অনুযায়ী যে কোনো জলসীমান্তের সীমানা নির্ধারিত হয় সেই জলপথের ঠিক মাঝখান দিয়ে, অর্থাৎ সার্কটিকের মাঝামাঝি অংশ হলো ভারতের প্রকৃত সীমানা। পাকিস্তান বহু বছর ধরে এই আন্তর্জাতিক আইন অমান্য করে এই কৌশলগত এলাকা দখল করার চক্রান্ত করে আসছে, কারণ এখান থেকে আরব সাগরের ভারতীয় নৌবাহিনীর গতিবিধির ওপর নজর রাখা সহজ হয় এবং ভারতের পশ্চিম উপকূলীয় বন্দরগুলোর নিরাপত্তা বিঘ্নিত করার একটি চেষ্টা চালানো যায়। বর্তমানে পাকিস্তান সেখানে যে কর্মকাণ্ড শুরু করেছে তার নাম তারা দিয়েছে অপারেশন আবিয়াল। এই অপারেশনের অধীনে তারা মূলত 3টি প্রধান সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। 1. পাকিস্তান নেভির সবচেয়ে বিপজ্জনক বিশেষ কমান্ডো বাহিনী স্পেশাল সার্ভিস গ্রুপ বা SSGN-কে এই জলা অঞ্চলে মোতায়েন করা হয়েছে। 2. সমুদ্র উপকূল এলাকা থেকে ভারতীয় ভূখণ্ডে দ্রুত আঘাত হানার লক্ষ্যে তাদের নবগঠিত রকেট ফোর্সেসকে সক্রিয় করা হয়েছে। 3. চীনের থেকে আনা বিশেষ হোভারক্রাফট যা কাদা ও অগভীর জলে দ্রুত যাতায়াত করতে সক্ষম, যা সাধারণত বোট করতে পারে না। আর তুরস্কের আধুনিক সার্ভেলেন্স ড্রোন সীমান্ত জুড়ে সার্বক্ষণিক নজরদারির জন্য তৈরি রাখা হয়েছে। পাকিস্তান মনে করছে এই এলাকায় হঠাৎ করে ড্রোন ও রোবোটিক সিস্টেম মোতায়েন করে তারা ভারতকে চমকে দেয়, কিন্তু ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুত থাকা দেখে হয়তো তারা ভুলে গেছে যে সময় এখন অনেক বদলে গেছে। বন্ধুরা, কোনো দেশ যখন সীমান্ত রেখায় হঠাৎ সামরিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করে তখন জিওপলিটিক্সের প্রথম নিয়ম হলো সেই দেশের ভেতরের পরিস্থিতি পরীক্ষা করা। আর ঠিক এই জায়গাতেই বেরিয়ে আসে পাকিস্তানের আসল উদ্দেশ্য। পাকিস্তান আজ কোনো শক্তিশালী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে যুদ্ধ করতে আসছে না, বরং তারা আসছে নিজেদের ভয়াবহ অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে। বর্তমানে পাকিস্তান 3টি চরম অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রথম সংকট বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা। পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ বেলুচিস্তানের মানুষ বহু বছর ধরে পাকিস্তানি সেনা ও সরকারের চরম অত্যাচার সহ্য করছে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বেলুচ স্বাধীনতা সংগ্রামীরা প্রকাশ্যে তাদের স্বাধীনতা ঘোষণা করেছে এবং 11ই আগস্টকে তাদের জাতীয় মুক্তি দিবস হিসেবে চিহ্নিত করেছে। বেলুচিস্তান যদি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তবে পাকিস্তানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। দ্বিতীয় সংকট পিওকেতে ব্যাপক বিদ্রোহ। পাক অধিকৃত কাশ্মীর বা পিওকের সাধারণ মানুষ আজ পাকিস্তানের সেনা শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। সেখানে মৌলিক মানবাধিকার নেই, খাবার নেই, অথচ ইসলামাবাদের সাধারণ মানুষের একটাই দাবি, তারা পাকিস্তানের অধীনে আর থাকবে না। তৃতীয় সংকট আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ। যে তালিবানকে পাকিস্তান একসময় লালন পালন করেছিল তারাই আজ আফগান সীমান্ত বা ডুরান লাইনে প্রতিদিন পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ চালাচ্ছে। এর ওপর যোগ হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া একটি বড় ধাক্কা। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আমাদের অসীম সাহসী ডিফেন্স ইন্টেলিজেন্সের কৌশলে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে থাকা অন্তত 31 জন মোস্ট ওয়ান্টেড আন্তর্জাতিক সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে। পাকিস্তান যাকে সাধারণ নাগরিক বা সেনা কর্মকর্তা হিসেবে দেখানোর চেষ্টা করে তারা আসলে ছিল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সন্ত্রাসী। এই ঘটনার পর পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনির এবং সন্ত্রাসবাদী শাহবাজ শরীফের রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থান নড়ে গেছে। পাকিস্তানের সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে, সেনাবাহিনী কি করছে? দেশের অর্থনীতি কেন ধ্বংস হয়ে যাচ্ছে? পাক সেনাশাসক ও রাজনীতিবিদদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। তাই সাধারণ মানুষের আবেগ ভাঙিয়ে কাশ্মীর বা সার্কটিক ইস্যু সামনে এনে ভারত বিরোধিতার নতুন জিগির তোলা ছাড়া তাদের কাছে আর কোনো দ্বিতীয় পথ খোলা ছিল না। ভারতের সাথে কৃত্রিম সীমান্ত যুদ্ধ বা বিতর্ক তৈরি করে জনগণের নজর বেলুচিস্তান ও পিওকে থেকে সরিয়ে দেওয়াই হলো এই অপারেশন আবিয়ালের প্রধান লক্ষ্য। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পাকিস্তান অর্থনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া। যারা IMF-এর কাছে ঋণের জন্য হাত পেতে বসে থাকে তারা এত দামি ড্রোন বা হোভারক্রাফট কোথায় থেকে পাচ্ছে? এখানেই প্রকাশে আসে বিশ্ব রাজনীতির এক অশুভ অক্ষ, চায়না, টার্কি অ্যান্ড পাকিস্তান অ্যাক্সিস। চীন সবসময় একটি বহুরূপী চরিত্রের মতো আচরণ করে। ভারতের সীমান্তকে অশান্ত রাখা চীনের একটি পুরনো স্ট্র্যাটেজিক গেম। ভারত যখন বিশ্ব অর্থনীতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে, যখন বিশ্বজুড়ে ভারতের নাম সুপ্রতিষ্ঠিত হচ্ছে, তখন চীন চায় ভারতকে নিজের সীমান্তেই ব্যস্ত রাখতে। চীন জানে
যে তারা সরাসরি ভারতের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে জিততে পারবে না, তাই তারা পাকিস্তানকে প্রক্সি বা হাতুড়ি হিসেবে ব্যবহার করছে। সার্কিকের মতো কৌশলগত অঞ্চলে পাকিস্তানকে চীনের হ্যাভারক্রাফট এবং মেরিন অ্যাসল্ট ক্রাফট সরবরাহ করার পেছনে বেজিংয়ের মূল উদ্দেশ্য হল ভারতীয় নৌসেনাকে আরব সাগরে ব্যস্ত রাখা, যাতে ভারত মহাসাগরে চীনের ওপর চাপ সৃষ্টি করতে না পারে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের প্রধান নেতা বা খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করার এক দিবা স্বপ্ন দেখছেন। ঐতিহাসিকভাবে তুরস্ক ভারত বিরোধী অবস্থান গ্রহণ করে এসেছে এবং আন্তর্জাতিক মঞ্চে বারবার পাকিস্তানের পক্ষে সওয়াল করেছে। ভারতের প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে ফেলার চক্রান্তে তুরস্ক এখন পাকিস্তানকে তাদের বিখ্যাত এবং অত্যাধুনিক অ্যাটাক অ্যান্ড সার্ভেলেন্স ড্রোন সরবরাহ করছে। এই তিন দেশের আতাত মূলত ভারতকে তিন দিক থেকে ছেকে ধরার এক কৌশল। কিন্তু এই তিন দেশ ভুলে যাচ্ছে যে ভারতের বর্তমান বৈদেশিক নীতি ও কৌশলগত সামরিক সক্ষমতা এই ধরনের যে কোনো অক্ষকে চূর্ণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বন্ধুরা, পাকিস্তান যে আজ সাইট্রিক অঞ্চলে ভারতের মনোযোগ ঘোরানোর চেষ্টা করছে, এটা কিন্তু ইতিহাসে প্রথমবার নয়। ইতিহাস সাক্ষী আছে, যখনই পাকিস্তান কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, প্রতিবার ভারতীয় সেনাবাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। আসুন এক নজরে চোখ রাখা যাক ইতিহাস কিভাবে বারবার নিজেকে পুনরাবৃত্তি করেছে। 1947-48 সালে স্বাধীনতার পরপরই পাকিস্তান সেনা কাবিলাইদের মাধ্যমে কাশ্মীর দখলের চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সেনার সাহসিকতায় তারা বিতাড়িত হয়। যদিও তারা বেআইনিভাবে একটি অংশ দখল করে রাখে, যাকে আমরা এখন বলি পিওকে। 1965 সালের অপারেশন জিব্রাল্টার ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ও তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময়কালে ভারতকে দুর্বল ভেবে পাকিস্তান আক্রমণ চালিয়েছিল। কিন্তু তারা ভেবেছিল কাশ্মীর ও গুজরাটের সার্কিক এলাকায় একসাথে চাপ সৃষ্টি করবে। আমাদের সেনারা লাহোরের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং পাকিস্তান বাধ্য হয়ে তাশকেন্ট চুক্তিতে স্বাক্ষর করে আত্মসমর্পণ করেছিল। 1971 সালের মুক্তি সংগ্রাম, পাকিস্তানের অত্যাচার যখন চরম সীমায় পৌঁছায়, তখন ভারতীয় সেনাবাহিনী মাত্র 13 দিনে পাকিস্তানকে টুকরো টুকরো করে দিয়েছিল এবং বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, তার নাম বাংলাদেশ। 93,000 পাকিস্তানি সেনা বিশ্ব ইতিহাসের সর্ববৃহৎ আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। 1984 সালের অপারেশন মেঘদূত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াচেন গ্লেসিয়ার দখল করার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু ভারতীয় সেনা -50°C তাপমাত্রায় পাকিস্তানের সেনাকে পরাজিত করে পুরো সিয়াচেন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। 1999 সালের কার্গিল যুদ্ধ, ভারতের সীমান্তের ভেতরে চুপি চুপি ঢুকে পাহাড় দখল করেছিল পাকিস্তান। ভারত তার সমস্ত সামরিক শক্তি প্রয়োগ করে কার্গিলের চূড়া থেকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উৎখাত করেছিল। কিন্তু 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক, 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইক এবং 2025 সালের অপারেশন সিন্দুরের পর পাকিস্তান বুঝে গেছে যে ভারত এখন শুধু নিচের সীমান্ত রক্ষা করে না, প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকে তাদের আস্তানা ধ্বংস করে দিয়ে আসতে পারে। ইতিহাস থেকে পাকিস্তান কোনোদিন শিক্ষা নেয়নি। প্রতিবার নতুন কৌশল আর নতুন অস্ত্র নিয়ে এলেও শেষ পর্যন্ত পরাজয়ই হয়েছে তাদের একমাত্র নিয়তি। বন্ধুরা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। পাকিস্তান যদি চীনা হোভারক্রাফট আর তুর্কি ড্রোন নিয়ে সার্কিকে কোনো দুঃসাহস দেখানোর চেষ্টা করে, তবে ভারতের প্রস্তুতি ঠিক কতটা শক্তিশালী? ভারত আর আগের থেকে অনেক বেশি স্বাবলম্বী এবং প্রযুক্তিগতভাবে বিশ্বমানের শক্তিশালী এক রাষ্ট্র। আজ আমাদের সীমান্তে মোতায়েন রয়েছে বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ট্রাম্প, যা যে কোনো আকাশপথে আসা হুমকিকে মুহূর্তের মধ্যে চিহ্নিত করে ধ্বংস করতে পারে। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম, যা কয়েক সেকেন্ডের মধ্যে শত্রুর একাধিক ঘাঁটিকে ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখে। সার্কিক এবং গুজরাট উপকূল সুরক্ষার জন্য ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের সোয়ান ড্রোন, ইন্ডিজেনাসলি বিল্ড পেট্রোল ভেসেলস এবং বিশেষ নৌ কমান্ডো বাহিনী মার্কোস সবসময় উচ্চ সতর্কতায় বা হাই অ্যালার্টে রয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং গোয়েন্দা প্রধানদের তীক্ষ্ণ নজরে রয়েছে এই পুরো সীমান্ত জুড়ে। পাকিস্তান কোনো প্রকার উস্কানি দিলে তার জবাব হবে অত্যন্ত কঠোর এবং চূড়ান্ত। জিওপলিটিক্সের এই খেলাতে একটা কথা পরিষ্কার, পাকিস্তান নিজেদের ঘরের আগুন নেভাতে গিয়ে যদি ভারতের সীমানায় পা দেওয়ার ভুল চেষ্টা করে, তবে সেই আগুনে তাদের নিজেদের অবশিষ্ট অস্তিত্বটুকুও ছাই হয়ে যাবে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান।
সীমান্ত সুরক্ষা এবং আমাদের দেশের এই কৌশলগত অবস্থান নিয়ে আপনার কি মতামত তাও কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের দেশকে আরও সচেতন করে তুলুন। জিওপলিটিক্স সম্পর্কিত এমন আরও সত্যি এবং নির্ভীক বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।